হ্যালো, ওয়েলকাম স্টুডেন্ট। তো গতদিন আমরা যে টপিক সম্পর্কে ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে আমরা জেনেছিলাম যে প্যানক্রিয়াস গ্রন্থিকে কেন মিক্স গ্ল্যান্ড বলা হয় এবং প্যানক্রিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম এবং তার ফাংশন ও প্যানক্রিয়াসের হরমোনগুলোর যে ডিসফাংশন হওয়ার ফলে ডিসফাংশনাল অর্ডার যেগুলো হয়, মানে যে ডিজিজগুলো হয়, যেরকম ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2 সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা আর একটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ড সম্পর্কে জানবো, যেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। তো প্রথমেই আমাদের জানা দরকার যে আগে তোমরা একটু তুলে জেনে থাকবে যে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থানটা হচ্ছে, অ্যাড্রিনাল গ্রন্থি দেহের মধ্যে দুটো থাকে এবং সেটা ট্রাইগোনাল শেপেড হয়, মানে ত্রিভুজ আকৃতির হয় এবং থাকে কিন্তু হচ্ছে একদম বৃক্কের উপরে, এবং বৃক্কের উপরে অবস্থান করে। বৃক্কের কিডনির উপরে অবস্থান করার জন্য একে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। যদি আমরা যে কোনো একটা অ্যাড্রিনাল গ্রন্থিকে নিয়ে একটু বড় সাইজ করে আমরা দেখি, তাহলেই আমরা দেখতে পাবো যে অ্যাড্রিনাল গ্রন্থি, যেটা বললাম যে এরকম ট্রাইগোনাল শেপেড হয়, ঠিক আছে, সেই অ্যাড্রিনাল গ্রন্থিতে মোটামুটি বলছে যে এর দুটো লেয়ার থাকে, মানে দুটো পোর্শন থাকে। কি কি বলছে? বাইরের দিকের প্রায় 80%, মানে যদি এরকম অ্যাড্রিনাল গ্রন্থিটাকে আমি দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে পুরোটা বাইরের লেয়ার, আর একটা হচ্ছে ভিতরের লেয়ার। বাইরের লেয়ারটা মোটামুটি অ্যাড্রিনাল গ্রন্থির 80%, বাইরের লেয়ারটাকে বলা হবে অ্যাড্রিনাল কর্টেক্স, আর তাহলে ভিতরের লেয়ারটাকে বলা হবে অ্যাড্রিনাল মেডালা। তো যেটা বলার, এই অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডালা দুটো থেকেই বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়। অ্যাড্রিনাল কর্টেক্স যে পোর্শনটা আছে, সমস্ত অ্যাড্রিনাল গ্রন্থির বাইরে একটা আবরণ দিয়ে ঢাকা থাকে, তাকে অ্যাড্রিনাল ক্যাপসুল বলা হয়। তো এই ক্যাপসুল যে আবরণী আছে তার ঠিক নিচেই যে লেয়ারটা, মানে আমি বলছি যে অ্যাড্রিনাল কর্টেক্সের বাইরের দিকের একটা পোর্শন, তাহলে এখানে যদি আমি শর্টে লিখি যে ধরলাম আমি অ্যাড্রিনাল কর্টেক্স সম্পর্কে আলাদা করে জানব, আমাদেরকে জানতে হবে যে অ্যাড্রিনাল কর্টেক্স পরিষ্কারভাবে 3টে লেয়ারে তৈরি হয়। তো এই যে অ্যাড্রিনাল কর্টেক্স যেটা 3টে লেয়ারে তৈরি হয়, সেটা যদি আমরা বাইরের দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করি, তাহলে লেয়ারগুলো যে সিকোয়েন্সে আসবে, একদম বাইরের দিকের লেয়ার যেটা প্রথমেই আছে অ্যাড্রিনাল কর্টেক্সের বাইরের লেয়ার, মানে বাইরে থেকে ভিতরে ঢুকলে প্রথম পড়বে ক্যাপসুলার ঠিক নিচেই যে লেয়ারটা, সেই লেয়ারটাকে বলা হবে জোনা। জোনা মানে হচ্ছে জোন বা অঞ্চল। জোনা গ্লোমেরুলোসা। জোনা গ্লোমেরুলোসা হচ্ছে বাইরের পোর্শনটাকে বলা হয়। তো বলা হয় যে এই যে জোনা গ্লোমেরুলোসা অঞ্চল, সেটা মোটামুটি টোটাল অ্যাড্রিনাল কর্টেক্সের 15% মতন স্থান দখল করে থাকে বাইরের দিকে। ওই জোনা গ্লোমেরুলোসার ঠিক নিচেই তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স একটা ত্রিভুজ আকৃতির একটা শেপ, একদম গ্লিসান ক্যাপসুলের ঠিক ভিতরের পোর্শনটাকে বলা হবে জোনা গ্লোমেরুলোসা। তার ঠিক ভিতরে 75% অঞ্চল জুড়ে সেকেন্ড যে পোর্শন অ্যাড্রিনাল কর্টেক্সের আছে তাকে বলা হয় জোনা ফ্যাসিকিউলাটা। অ্যাপ্রক্সিমেট 75% অঞ্চল নিয়ে, কর্টেক্সের 75% অঞ্চল নিয়ে এটা তৈরি হয়। বাকি 10% অঞ্চল জুড়ে তার ভিতরে
তাহলে আমরা যদি ছবিতে দেখি, প্রথমটাকে বললাম, প্রথম যে অঞ্চলটা সেটা বললাম হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। এর ঠিক ভিতরে কর্টেক্সের মধ্যবর্তী যে অঞ্চলটা, যেটা যদি আমি প্লাস সাইন দিয়ে ডিনোট করি, সেই অঞ্চলটার নাম হচ্ছে জোনা, কি বললাম, ফ্যাসিকিউলেটা। জোনা ফ্যাসিকিউলাটা। আর তার ভিতরে 10% অঞ্চল জুড়ে যে তৃতীয় নম্বর কর্টেক্সের লেয়ারটা, মানে ও ঠিক পরের যে লেয়ারটা, ভেতর থেকে বাইরে ঢুকলে এই সিকোয়েন্স আসবে। যদি বাইরে থেকে ভেতরে যাই তাহলে প্রথম যে লেয়ারটা আসবে, আর বাইরে থেকে ভিতরে আসলে শেষ লেয়ার। তৃতীয় যে লেয়ার সেটাকে বলা হয় জোনা রেটিকিউলারিস। জোনা রেটিকিউলারিস। তো এই তিনটে স্পষ্ট লেয়ার দিয়ে কর্টেক্সটা কিন্তু তৈরি হয়, এবং তিনটে লেয়ার থেকে মেনলি 3 ধরনের হরমোন নিঃসৃত হয়। বলছে যেটা জোনা গ্লোমেরুলোসা, তাহলে তৃতীয় নম্বর লেয়ারটার নাম কি বললাম, জোনা রেটিকিউলারিস। জোনা গ্লোমেরুলোসা থেকে যে হরমোনটা মেনলি নিঃসৃত হয় সেটাকে বলা হয় মিনারেলো কর্টিকয়েড। মিনারেলো কর্টিকয়েডস। মিনারেলো কর্টিকয়েডস এর মধ্যে যে মেন হরমোনটা আসে তার নাম আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন হরমোনটা হচ্ছে একটা মিনারেলো কর্টিকয়েডস হরমোন, যেটা জোনা গ্লোমেরুলোসা থেকে নিঃসৃত হয়। অ্যালডোস্টেরন হরমোনটা হচ্ছে একটা মিনারেলো কর্টিকয়েডস হরমোন। কি ফাংশন করে এই মিনারেলো কর্টিকয়েডস হরমোন? এর ফাংশন শরীরে মারাত্মক। কি বলছে যে আমাদের শরীরে যে সোডিয়াম এবং পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়নের যে ব্যালেন্স আমাদের রক্তে, সেই ব্যালেন্স কিন্তু মেনটেন হয় এই অ্যালডোস্টেরন হরমোনগুলোই কন্ট্রোল করে। ঠিক বলছে যে এই মিনারেলোকর্টিকয়েডস বা অ্যালডোস্টেরন হরমোনের যখনই বেশি ক্ষরণ হয় একটু, তখনই দেখা গেছে যে আমাদের বৃক্ক থেকে মিনারেলোকর্টিকয়েডস হরমোন বা অ্যালডোস্টেরন হরমোন যখনই অতিরিক্ত ক্ষরণ হবে, তখন দেখা গেছে যে আমাদের কিডনি থেকে পুনর্শোষণ, মানে কিডনির বৃক্কীয় নালিকা দ্বারা অনেক কণিকা পুনর্শোষিত হয়ে ফের পুনরায় রক্ত ফিরিয়ে দেয়, এবং যেগুলো পুনর্শোষিত হয় না সেইগুলো মূত্র দ্বারা দেহের বাইরে নিক্ষিপ্ত হয়। তো বলছে দেখা গেছে যে অ্যালডোস্টেরন হরমোন বেশি ক্ষরণ হলেই সে কি করবে, এনএ প্লাসের পুনর্শোষণ বাড়িয়ে দেবে, মানে এনএ প্লাস বেশি পরিমাণে অ্যাবজর্ব করে নেবে, এবং সেই ব্যালেন্স মেনটেন করতে গিয়ে কে প্লাস আর এইচ প্লাস এইটার বৃক্কীয় নালিকা দ্বারা ক্ষরণ করার পরিমাণ বাড়িয়ে দেবে, মানে মূত্রের পরিমাণ বেড়ে যাবে। তাহলে অ্যালডোস্টেরন হরমোন বাড়লে সোডিয়ামের ক্ষরণ বেশি হয়, কিসের দ্বারা? মূত্রের দ্বারা। ভুল বললাম, অ্যালডোস্টেরন হরমোনের পরিমাণ বাড়লে পটাশিয়ামের ক্ষরণ বেশি হবে মূত্র দ্বারা, আর সোডিয়ামের পুনঃশোষণ বাড়বে। উল্টো দিকে যখনই উল্টো কেসটা হবে, অ্যালডোস্টেরন হরমোনের পরিমাণ কমে যাবে, তখনই সোডিয়াম পুনঃশোষণের হারও কমে যাবে, সোডিয়াম আর অ্যাবজর্পশন ততটা হবে না। তার ফলে পটাশিয়াম যে ক্ষরিত হচ্ছিল যে পরিমাণে মূত্র থেকে, সেই পরিমাণে ক্ষরিত হবে না, তার ক্ষরিত হওয়ার পরিমাণটা কমে যাবে। যত অ্যালডোস্টেরন হরমোনের পরিমাণ বাড়বে, তত মূত্র দ্বারা পটাশিয়ামের ক্ষরণ বাড়বে, এটুকু মনে রাখতে হবে। তো সব মিলিয়ে যেটা বলা সেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস হরমোন দেহের মধ্যে একাধিক মিনারেলস যেটা আছে, মেনলি তার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন আয়ন, এইগুলো সব ব্যালেন্স মেনটেন করে আমাদের রক্তে। কতটা পরিমাণে মূত্র থেকে নির্গত হবে, কতটা পরিমাণ মূত্র থেকে অ্যাবজর্ব হবে, এই যাবতীয় কিছু রেগুলেট করে দেহের মধ্যে
দেহের মধ্যে আয়নের একটা সমতা রক্ষা করে। যেটা যদি না রক্ষা হয়, যার দেহের মধ্যে সমতা, এই আয়নের ব্যালেন্স ঠিকঠাক মেনটেন হবে না, বিশেষ করে সোডিয়াম আর পটাশিয়ামের, তার কিন্তু শরীরে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে এবং সেই অবস্থা কিন্তু সেইটা কিন্তু একটা ক্রনিক ডিজিজ কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে, যেখানে এই আয়নিক লবণগুলোর ব্যালেন্স ঠিকঠাক মেনটেন না হওয়ার জন্য তাদের শরীরে স্বাভাবিক অবস্থা নেই, সারাক্ষণ মাথা ঘুরবে, উঠে দাঁড়াতে পারবে না, বিভিন্ন শরীরে একাধিক প্রবলেম আসবে এবং সেইগুলো কিন্তু কিওর করা খুব মুশকিল হয়ে যায়, মানে ঠিক করা খুব প্রবলেম হয়ে যায়। তো সব মিলিয়ে এটুকু বলার যে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির দুটো পোর্শন, একটা কর্টেক্স, একটা মেডালা। কর্টেক্সের একদম বাইরের দিকের লেয়ারটাকে বলা হয় জোনা গ্লোমেরুলোসা, সেখান থেকে মিনারেলোকর্টিকয়েডস, যার মধ্যে অ্যালডোস্টেরন হরমোন আসে, সেটা খরিত হয়, যেটা দেহের আয়নিক ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। তৃতীয় নম্বর যে পোর্শন জোনা রেটিকুলারিস, জোনা রেটিকুলারিস থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটাকে বলা হয় গ্লুকোকর্টিকয়েডস। গ্লুকোকর্টিকয়েডস এই জোনা ভ্যাসিকুলার থেকে নিঃসৃত হয়। এখন গ্লুকোকর্টিকয়েডস মানে কি কি হরমোন আসে এর মধ্যে? এর মধ্যে যে হরমোন আসে সেটা হচ্ছে দুটো প্রধান হরমোনকে একসঙ্গে গ্লুকোকর্টিকয়েডস হরমোন বলা হয়। একটা হচ্ছে কর্টিসোল অ্যান্ড কর্টিকোস্টেরন। কর্টিসোল অ্যান্ড কর্টিকোস্টেরন এই দুটো হরমোনকে, কর্টিসোল অ্যান্ড কর্টিকোস্টেরন এই দুটো হরমোনকে একসাথে গ্লুকোকর্টিকয়েডস বলা হয়। কি করে এরা? দেহের মধ্যে বিভিন্ন বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। কোন ধরনের বিপাক ক্রিয়া? যেমন বলছে একটা প্রক্রিয়া আছে যেখানে কার্বোহাইড্রেট নয়, মানে ফ্যাট বা অ্যামাইনো অ্যাসিড থেকে দেহ কার্বোহাইড্রেট তৈরি করে নিতে পারে। তাহলে কার্বোহাইড্রেট নয় এরকম ধরনের পদার্থ থেকে দেহ যখন কার্বোহাইড্রেট তৈরি করে তাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। সেই প্রক্রিয়া আমাদের যকৃতে হয়। তো এরকম ধরনের কাজগুলো কখন হবে? যখন দেহ কার্বোহাইড্রেট পাবে না, কার্বোহাইড্রেটের ইনটেক কমে গেছে। ধরো দেহ কার্বোহাইড্রেট সাপ্লাই পাচ্ছে না, কিন্তু সবসময়ের জন্য এটিপি উৎপাদনের জন্য কার্বোহাইড্রেটের প্রয়োজন। যখনই পাবে না তখন দেহ কী করবে? অল্টারনেট বস্তুগুলো থেকে কার্বোহাইড্রেট তৈরি করে নিতে শুরু করবে, এবং সেই তৈরি করবে কখন? যখন এই কর্টিসোল আর কর্টিকোস্টেরন হরমোন অ্যাড্রিনাল কর্টেক্সের জোনা ভেসিকিউলেটা অঞ্চল থেকে ক্ষরণ বেড়ে যাবে, তখনই ওটা হওয়ার পরিমাণও বেড়ে যাবে, মানে নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া বেড়ে যাবে। সব মিলিয়ে এই গ্লুকোকর্টিকয়েডস আমাদের দেহে প্রোটিন, কার্বোহাইড্রেট বিপাক ক্রিয়াকে ভীষণভাবে নিয়ন্ত্রিত করে। এরপরে হচ্ছে জোনা রেটিকিউলারিস, যেখান থেকে অ্যান্ড্রোজেন হরমোন খরিত হয়। অ্যান্ড্রোজেন হরমোনকে সেক্স কর্টিকয়েডস হরমোনও বলা হয়, কারণ এই অ্যান্ড্রোজেন হরমোন অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে সেক্স রিলেটেড হরমোনগুলো আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বা টেস্টোস্টেরন, সেইগুলোর সিনথেসিসের পরিমাণকে কন্ট্রোল করে, বা দেহের মধ্যে সেক্স রিলেটেড বিভিন্ন কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই অ্যান্ড্রোজেন হরমোন। অ্যান্ড্রোজেন হরমোনের মধ্যে আসে হচ্ছে এপিঅ্যান্ডোস্টেরন, ডাইহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন হরমোন, আর অ্যান্ড্রোস্টেনিডান বলে এই দুটো হরমোন কিন্তু তাকে সেক্স কর্টিকয়েডস বা অ্যান্ড্রোজেন হরমোন বলা হয়। আমাদের অ্যান্ড্রোজেন বললেই হবে। তো এই যে সেক্স কর্টিকয়েডস বা যৌন কর্টিকয়েডস হরমোন, সেইটা অ্যাকচুয়ালি শৈশবকালে যে
পুরুষ বা স্ত্রীলোকের যৌন অঙ্গগুলোর বিকাশকে অনেক অংশে নিয়ন্ত্রিত করে। তাহলে খুব শর্টে অ্যাড্রিনাল কর্টেক্স সম্পর্কে তিনটে পোর্শন জানতে হবে। একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের তিনটে অঞ্চল। ফার্স্ট লেয়ার ভিতর থেকে বাইরে থেকে ভিতরের দিকে ঢুকলে জোনা গ্লোমেরুলোসা, যেখানে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ করে, যারা কিনা দেহের মধ্যে আয়নিক ব্যালেন্সগুলো রক্ষা করতে সাহায্য করে। পার্টিকুলারলি যদি বলা হয় সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন এই সমস্ত আয়নগুলোকে রেগুলেট করে। 2 নম্বর যে অঞ্চল জোনা ফ্যাসিকিউলেটা, সেখান থেকে গ্লুকোকর্টিকয়েডস নিঃসৃত হয়, যার মধ্যে কর্টিসোল, কর্টিকোস্টেরন এগুলো আসে। 3 নম্বর অঞ্চলটাকে বলা হয় জোনা রেটিকুলারিস, সেখান থেকে সেক্স কর্টিকয়েডস নিঃসৃত হয় বা অ্যান্ড্রোজেন হরমোন নিঃসৃত হয়। এবারে বলি এই কর্টেক্সের অতিক্ষরণ এবং কম ক্ষরণে কিছু ডিসঅর্ডার দেহের মধ্যে তৈরি হয়। কী কী ধরনের ডিসঅর্ডার তৈরি হয় বলছে যে অ্যাড্রিনাল কর্টেক্স, মানে তার মধ্যে সব হরমোনগুলোই আসে, মিনারেলোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস আর অ্যান্ড্রোজেন হরমোন। এইগুলো যদি কম ক্ষরিত হয়, মানে স্বল্প ক্ষরণে একটা রোগ হয়, সেই রোগটার নাম বলছে, সেই রোগটাকে বলা হয় অ্যাডিসন ডিজিজ। অ্যাডিসন ডিজিজ তাহলে কী কারণে হয় অ্যাডিসন ডিজিজ? সেটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হরমোনগুলো স্বল্প ক্ষরণের ফলে হয়। মূলত বলছে যে কর্টিসোল যেটা আছে আর অ্যালডোস্টেরন হরমোন যেটা আছে, এই দুটো হরমোনের কম ক্ষরণের জন্যই অ্যাডিসন ডিজিজটা হয়ে যায়। কর্টিসোল মানে যেটা গ্লুকোকর্টিকয়েডসের মধ্যে পড়ে, আর অ্যালডোস্টেরন মানে একটা মিনারেলোকর্টিকয়েডস হরমোন, যেটা জোনা গ্লোমেরুলোসা থেকে নিঃসৃত হয়। তো এই দুটো হরমোনের মেনলি শর্টেজের জন্য অ্যাডিশন ডিজিজ হয়। হলে কি হয়? হলে যেটা হয় সেটা হচ্ছে পেশি মারাত্মক দুর্বল হয়ে যাবে। কেন দুর্বল হয়ে যাবে? না, ইনিশিয়াল ঠিকঠাক ব্যালেন্স শরীরে থাকবে না। কারণ বলেইছি যে মিনারেলোকর্টিকয়েডস আমাদের সোডিয়ামের সমতা রক্ষা করে। তো স্বল্প ক্ষরণ যদি হয়, আমি ধরলাম মিনারেলোকর্টিকয়েডস স্বল্প ক্ষরণ হচ্ছে, মানে অ্যালডোস্টেরন হরমোন স্বল্প ক্ষরণ হচ্ছে। অ্যালডোস্টেরনের কাজ কী ছিল? সোডিয়ামকে কীভাবে রেগুলেট করতো? এর আগে বললাম যে অ্যালডোস্টেরন হরমোন যখনই ক্ষরণ বেড়ে যাবে তখনই সোডিয়ামের ইনটেক বেড়ে যাবে, মানে বিক্রিয় নালিকা থেকে সোডিয়ামের পুনঃশোষণের হার বেড়ে যাবে। তো এখানে কি বলছে? অ্যালডোস্টেরন কম ক্ষরণ হচ্ছে, তাহলে সোডিয়ামের পুনঃশোষণের হারও কমে যাবে, তার মানে বেশি পরিমাণে মূত্র দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তো পুনঃশোষণ যদি বেশি না হয় তাহলে রক্তের পরিমাণ কমে যাবে। তো রক্তে এনএসিএলের পরিমাণ কমে যাওয়ার জন্য পেশি দুর্বলতা দেখা যায়। তাছাড়া আমাদের পৌষ্টিকতন্ত্রের গোলযোগ দেখা যায়, মানে ঠিকঠাকভাবে খাদ্য পরিপাক হবে না, ব্লাড প্রেশার লো হয়ে যাবে, বেসাল মেটাবলিক রেট মানে মারাত্মকভাবে হ্রাস পাবে, যে পরিমাণে এনার্জি তৈরি হওয়া দরকার সেটা হবে না শরীরে। আর আয়নিক ডিসব্যালেন্স ভীষণভাবে দেখা দেবে, মূত্র দিয়ে এনএসিএল অতিরিক্ত পরিমাণে নির্গত হয়ে যাবে, পটাশিয়ামের ঠিকঠাকভাবে রেচন হবে না, ভিটামিন কে প্লাসের পরিমাণ বেড়ে যাবে। তো এই সমস্ত কারণের ফলে আলটিমেটলি গিয়ে যে রোগটা দেখা যায় তাকে অ্যাডিশন ডিজিজ বলা হয়। তাহলে অ্যাডিশন ডিজিজের কী কারণে হয় এবং হলে যে প্রবলেমগুলো হয়, মানে এই যে বললাম লো ব্লাড প্রেশার আসবে, পেশি দুর্বলতা দেখা দেবে, আয়নিক ইমব্যালেন্স দেখা দেবে এবং রক্তের আয়তন যেটা আছে সেটা হ্রাস পাবে, মানে টোটাল ভলিউম অফ ব্লাড হ্রাস পাবে। তো এরকমভাবে কয়েকটা পয়েন্ট আমাদের এখানে জেনে রাখতে হবে যে অ্যাডিশন ডিজিজের কারণ। তো এই সবই কিন্তু হয় হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের কম ক্ষরণের ফলে। সেমভাবে অ্যাড্রিনাল কর্টেক্সের অতিক্ষরণের ফলেও ডিজিজ হয়। অ্যাড্রিনাল কর্টেক্সের অতিক্ষরণের ফলে যে ডিজিজটা হয় CUSHING, কুসিং সিনড্রোম হয়।
কুসিং সিনড্রোম বলে একটা রোগ হয়, সেটা অ্যাড্রিনাল কর্টেক্সের অতিক্ষরণের ফলে হয়। অ্যাড্রিনাল কর্টেক্সের অতিক্ষরণের ফলে মানে হচ্ছে এখানে মিনারেলোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস এবং অ্যান্ড্রোজেন হরমোন এক্সট্রা ক্ষরিত হয়। তো দেখা গেছে যে অতিরিক্ত পরিমাণে এইটা ক্ষরিত হওয়ার হলেও প্রবলেম কি না, ব্লাড প্রেশার খুব হাই হয়ে যাবে, ব্লাড সুগার লেভেল খুব বেড়ে যাবে, মানে হাইপার গ্লাইসেমিয়া দেখা দেবে, সুগার অতিরিক্ত বেড়ে যাবে। অতিরিক্ত কেন বেড়ে যাবে না, অতিরিক্ত কর্টিসল ক্ষরিত হলে ব্লাডে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়, কারণ ওর বিপাকক্রিয়া বাড়িয়ে দেয়। কর্টিসলের পরিমাণ কমে গেলে ব্লাডে সুগারের পরিমাণ কমে যাবে। তো এখানে কি হচ্ছে, অতিরিক্ত ক্ষরণ হচ্ছে। তাহলে কুসিং সিনড্রোমে অ্যাড্রিনাল কর্টেক্সের অতিরিক্ত ক্ষরণে ব্লাডে সুগারের লেভেল হাই হয়ে যাবে এবং প্রোটিন বিপাকেও প্রবলেম দেখা দেবে, মানে প্রোটিনের মারাত্মক কমে যাবে শরীরে, প্রোটিনের উপস্থিতি কোথায় না ব্লাডে। তো ব্লাডে প্রোটিনের উপস্থিতি কমে গেলে শরীর মারাত্মকভাবে দুর্বল দেখা দেবে, হাড়ের ক্ষয় ঘটবে। তো এরকমভাবে দেহের মধ্যে একাধিক সিমটম তৈরি করে এবং যার ফলে আলটিমেটলি কী হয়, যার ফলে আলটিমেটলি এবং মুখ চোখ সব ফুলে যাবে। ফুলে গেলে এই অবস্থাকে তখন মুন ফেস বলা হয়, মুন ফেস রোগ বলা হয়। মানে মুন ফেস হচ্ছে একটা সিনড্রোম, মুন ফেস। এই মুন ফেস সিনড্রোম কুসিং সিনড্রোমের ফলে দেখা যায় এবং দেহের ফ্যাট সঞ্চয় ঠিকঠাকভাবে হবে না, মানে উপযুক্ত জায়গায় উপযুক্ত হারে ফ্যাট সঞ্চয় হবে না, উল্টোপাল্টা হওয়ার জন্যে দেহের আকৃতিতে ডিফারেন্স আসবে। তাহলে কুসিং সিনড্রোমের কারণ হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের অতিক্ষরণের ফলে হয় এবং অতিক্ষরণ হলে যে প্রবলেমগুলো হয়, দেহের সুগার লেভেল হাই হয়ে যাবে, তাকে হাইপারগ্লাইসেমিয়া স্টেট বলা হয়। মানে স্বাভাবিক হচ্ছে 100 মিলিগ্রাম পার লিটার, আগেও বলেছি আমি, দেহের ব্লাডে সুগারের স্বাভাবিক লেভেল, সেখান থেকে বেড়ে 200 চলে যায়। প্রোটিনের বিপাক কমে যাবে, তার ফলে দেহে প্রোটিনের উপস্থিতি কমে আসবে ব্লাডে, তার ফলে ইমিউন সিস্টেম সক্রিয় হবে না, যার কারণে বিভিন্ন অন্য রোগে আক্রান্ত হবে। তাছাড়া মুন ফেস অবস্থা দেখা যায়, যেখানে বলেছি মুখ চোখ সব ফুলে যাবে, কর্টিসলের ফলেই এটা মেনলি হয়। আর যদি অ্যাড্রিনাল কর্টেক্সের পার্টিকুলারলি অ্যালডোস্টেরন মানে মিনারেলোকর্টিকয়েডস যেটা যেটা জোনা গ্লোমেরুলাসা থেকে নিঃসৃত হয়, পার্টিকুলারলি শুধুমাত্র মিনারেলোকর্টিকয়েডসে, তখন পার্টিকুলারলি শুধু মিনারেলোকর্টিকয়েডসের বেশি ক্ষরণের ফলে আর কিছু হরমোন বেশি ক্ষরিত হচ্ছে না, এগুলো সব ঠিকঠাক ক্ষরিত হচ্ছে, কিন্তু মিনারেলোকর্টিকয়েডসটাই শুধুমাত্র বেশি ক্ষরিত হচ্ছে। তখন পার্টিকুলারলি যে রোগটা হয় তাকে বলা হয় কর্ন ডিজিজ। কর্ন একটা সায়েন্টিস্টের নাম, কর্ন ডিজিজ বলা হয়। কর্ন ডিজিজ হলে কী হবে, এখানে মিনারেলোকর্টিকয়েডস বেশি ক্ষরিত হচ্ছে। তো আমরা তো সবাই জানি মিনারেলোকর্টিকয়েডসের কী কাজ। মিনারেলোকর্টিকয়েডস বেশি ক্ষরিত হওয়া মানেই রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে, কারণ সোডিয়ামের পুনঃশোষণের হার বাড়িয়ে দেয়। কিন্তু পটাশিয়ামের বা K+ বা H+ এইগুলোর পরিমাণ কমে যাবে, কারণ এগুলো বৃক্ক দ্বারা বাইরে রেচিত করে দেয়। তো এর কারণে কি হয়, দেহের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের ইমব্যালেন্স ঘটবে। তো ঠিকঠাকভাবে সমতা রক্ষা করতে পারবে না, তার ফলে পেশি ঠিকঠাক কাজ করবে না, তার ফলে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক কাজ করবে না। পেশি যখনই কাজ না করবে তখন হাত পা আমরা ঠিকঠাকভাবে নাড়াচাড়া করতে পারবো না, ব্লাড প্রেশার ঠিকঠাকভাবে রেগুলেট হবে না। তো এই ধরনের সিনড্রোমগুলি কর্ন ডিজিজের ফলে দেখা যায়, যেটা পার্টিকুলারলি মিনারেলোকর্টিকয়েডস হরমোন যেটা আছে, মানে অ্যালডোস্টেরন হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে হয়। আর আরেকটা হচ্ছে, যদি পার্টিকুলারলি জোনা রেটিকিউলারিস থেকে যে অ্যান্ড্রোজেন নিঃসৃত হয় সেইটা অতিরিক্ত ক্ষরিত হয়, অ্যাড্রিনাল কর্টেক্সের জোনা রেটিকিউলারিস থেকে কেবলমাত্র অ্যান্ড্রোজেন হরমোনের বেশি ক্ষরিত হয়, তাহলে অ্যান্ড্রোজেনিটাল সিনড্রোম দেখা যায়, যেটার অতিরিক্ত ক্ষরণের ফলে মহিলাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, সবসময়ের জন্য নয়, গোঁপদাড়িও দেখা যায়, মানে একটা পুরুষালী ভাব দেখা যায়।
তো এই ধরনের যে সিনড্রোমগুলো দেখা যায় সেটা হচ্ছে এই অ্যান্ড্রোজেন হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে হয়, যাকে অ্যান্ড্রোজেনিটাল সিনড্রোম বলা হয়। তাহলে এখান থেকে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে রোগগুলো পড়লাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ভীষণভাবেই কোশ্চেনে দেয়, যেরকম কুসিং সিনড্রোম কি, কর্ন বর্ণিত রোগ কি, এডিসন ডিজিজ কি, অ্যান্ড্রোজেনিটাল সিনড্রোম কি, এগুলো তোমাদেরকে আলাদা আলাদা করে জানতে হবে। এরপর এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাড্রিনাল মেডালা যে পোর্শনটা আছে সেখান থেকে নিঃসৃত হরমোনগুলো নাম। তো সেখান থেকে অ্যাড্রিনাল মেডালা থেকে দুটো হরমোনই নিঃসৃত হয়। কি কি? একটা হচ্ছে এপিনেফ্রিন, এপিনেফ্রিন, যার আরেকটা নাম হচ্ছে অ্যাড্রিনালিন। 2 নম্বর হরমোন যেটা নিঃসৃত হয় তাকে বলা হয় নরএপিনেফ্রিন। নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন। এই 2 প্রকারের হরমোন নিঃসৃত হয় অ্যাড্রিনাল মেডালা থেকে। তো এইগুলোর কাজ মোটামুটি একে অপরের অপোজিট। বেশি পরিমাণে, এটা আমাদের জানতে হবে, বেশি পরিমাণে কিন্তু এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন শরীরের মধ্যে নির্গত হয় এবং ফাংশন করে। নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন দুটো একই হরমোন, এটার কাজ দেহের মধ্যে স্বল্প। তো মোটামুটি এর কাজ যদি আমরা কম্পেয়ার করি তাহলে বইতে তোমরা পেয়ে যাবে একটা ছকের মাধ্যমে যে কোনটা কি বৃদ্ধি, যেটা মানে অ্যাড্রিনালিন যে কাজটা করবে নর অ্যাড্রিনালিন তার অপোজিট কাজটা করবে। তো এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন দুটো একই হরমোন, আলাদা আলাদা নাম। দেখা গেছে যে হৃৎপিণ্ডের ক্ষেত্রে কি ফাংশন করে, বলছে হৃৎপিণ্ডের ক্ষেত্রে যে আমাদের যে হার্টবিট বা হার্ট যে রেট সেইটাকে বাড়িয়ে দেয় কে? এপিনেফ্রিন। এবং হৃৎপিণ্ড থেকে রক্ত যে উৎক্ষেপণ করে তাকে কার্ডিয়াক আউটপুট বলা হয়, সেইটার পরিমাণও বৃদ্ধি করে কে? এপিনেফ্রিন হরমোন বা অ্যাড্রিনালিন হরমোন। তাহলে হৃৎপিণ্ডের হার বা হার্টবিট বা কার্ডিয়াক আউটপুট এগুলো যখনই এপিনেফ্রিন হরমোন বৃদ্ধি করছে তাহলে নন এপিনেফ্রিন বা নন অ্যাড্রিনালিন হরমোন কিন্তু এটাকে বাড়াতে সাহায্য করে না। ব্লাড প্রেশার, সিস্টোলিক চাপ, মানে হৃৎপিণ্ড সংকুচিত হলে ব্লাড প্রেশার বাড়বে, তো সেই সিস্টোলিক চাপকে কিন্তু বৃদ্ধি করে। পেশিকে উদ্দীপ্ত করে। কার্বোহাইড্রেটের পরিমাণ, রক্তে শর্করার পরিমাণ এপিনেফ্রিন কিন্তু বাড়িয়ে দেয়, বৃদ্ধি পায়। তো মোটামুটি এখান থেকে পার্টিকুলারলি এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিনের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওপরে কী কাজটা করে সেইটা একটু ডিটেলসে জেনে রাখতে হবে, মানে কোনগুলোকে দেহের মধ্যে বাড়াতে সাহায্য করে। পেশি সংকোচনের হার উদ্দীপিত করে হচ্ছে এপিনেফ্রিন হরমোন, নন এপিনেফ্রিন বৃদ্ধি পায় না। তো এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিনের পরপর দুটো আলাদা আলাদা করে ফাংশন দেওয়া রয়েছে, সেখান থেকে 4টে করে ফাংশন তোমরা মুখস্থ করবে। তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে 3 ধরনের হরমোন নিঃসৃত হয়, সেইগুলোর ফাংশন এবং তার জন্য হওয়া ডিজিজগুলো খুব ইম্পর্টেন্ট। আর অ্যাড্রিনাল মেডালা থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা এপিনেফ্রিন আর একটা নন এপিনেফ্রিন। সেই দুটো হরমোনের 4টে করে ফাংশন তোমরা মুখস্থ করবে, তাহলেই অ্যাড্রিনালিন গ্রন্থি কমপ্লিট হবে। থ্যাংক ইউ।